এবারে পরবর্তী প্রসঙ্গ। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন সকল রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শিশু মৃত্যুর ঘটনায় তদন্তে অবহেলার প্রমাণ পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য সন্তোষজনক না হয় সরকার এই সিদ্ধান্ত নিল। আর হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলছে যে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তারা, সেই সাথে গুরুতর অসুস্থ রোগীদের সরিয়ে নিতে সময়ও চেয়েছেন। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। গেল ২৭ মে রাজধানীর মগবাজার আদ্দিন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মারা যায় ৬ নবজাতক। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে জানা যায় ওই ওয়ার্ডে দীর্ঘ সময় শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা বন্ধ ছিল। একই সঙ্গে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না, ফলে অক্সিজেনের অভাবে ৬ নবজাতকের মৃত্যু হয়। প্রাথমিক তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ৪ জুন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। জানতে চাওয়া হয় কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না। নোটিশের জবাবে হাসপাতালের বক্তব্য সন্তোষজনক না হওয়ায় আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আদ্দিন হাসপাতাল যে জবাব ও ব্যাখ্যা প্রদান করা হয় তাহা কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক না হওয়ায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। পরে সরকারি নির্দেশনা হাসপাতালে পৌঁছে দিতে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখা কর্তৃপক্ষ। বৈঠকে বসেন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে, জানান আদ্দিন হাসপাতালকে তাদের ব্যবস্থাপনায় দ্রুত রোগীদের সরাতে হবে। লাইসেন্স বাতিল মানে হচ্ছে যে এই প্রতিষ্ঠান এখন আর এই কাজ করার জন্য উপযুক্ত নয়। প্রতিষ্ঠান তার নিজ দায়িত্বে যে এই সমস্ত প্রতিষ্ঠান লিগ্যাল প্রতিষ্ঠান আছে সেখানে তারা রোগী সরায় নেবে যত দ্রুত সম্ভব। আমরা কোনো সময় পেতে দিইনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানান গুরুতর অসুস্থ রোগীদের সরিয়ে নিতে সময় লাগবে। আপিল নিষ্পত্তির আগ পর্যন্ত সেবা দেওয়ার সুযোগ চান তারা। আমাদেরকে আপিল করার জন্য 30 দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আমরা সরকারের কাছে আপিল করব এবং আমরা প্রত্যাশা করি যে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত হাসপাতালের নিয়মিত কার্যক্রম অর্থাৎ সকল সেবা কার্যক্রম অব্যাহত রাখার গভর্নমেন্ট আমাদেরকে এই ব্যাপারে অনুমতি দিবেন। আমরা আউটডোরে নতুন পেশেন্ট ভর্তি করবো না, কিন্তু আমাদের যে আর্জেন্ট যেই রোগীগুলো ক্রিটিক্যাল আছে তাদের ব্যাপারে আমরা কি করব। ওনারা বলেছেন যে আপনাদের দিক থেকে আপনারা যত দ্রুত সম্ভব তাদেরকে ট্রান্সফার করবেন, তাদের ক্রিটিক্যাল সিচুয়েশনটা বুঝে সেভাবে আপনারা, তবে রোগীর যেন কোনো ক্ষতি না হয় সেই দিকটা আপনারা সর্বোচ্চ নজর রাখবেন। এদিকে হাসপাতালের লাইসেন্স বাতিলের খবরে অনেক রোগীর স্বজনরা বলছেন তারা কি করবেন বুঝতে পারছেন না। কেউ কেউ নিজের উদ্যোগেই হাসপাতাল ছাড়ছেন। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। শিশু রামিসা ধর্ষণ এবং হত্যার বিচার দ্রুততম সময়ে শেষ হওয়ার পর এবার উচ্চ আদালতেও মামলাটি নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। হাইকোর্টে নারী এবং শিশু নির্যাতন দমন আইনের অধীনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামলাগুলোর ডেথ রেফারেন্স এবং আপিল শুনানি বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর একই সঙ্গে রামিসা হত্যা মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী প্যানেলও গঠন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। মাত্র কয়েক কার্যদিবসেই বিচারিক আদালতে শেষ হয় শিশু রামিসা হত্যাকাণ্ড ও ধর্ষণ মামলার বিচার। তবে বিচার প্রক্রিয়ার এখানেই শেষ নয়। মৃত্যুদণ্ডের রায় কার্যকরের আগে উচ্চ আদালতের অনুমোদন বাধ্যতামূলক, আর সেই প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে রাষ্ট্র। বুধবার প্রধান বিচারপতি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলোর ডেথ রেফারেন্স ও সংশ্লিষ্ট আপিল শুনানির জন্য হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করেন। বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত এই বেঞ্চ আগামী রোববার থেকে কার্যক্রম শুরু করবে। রামিসা হত্যা মামলাটার অ্যাটর্নি জেনারেল জানান, হাইকোর্টে রামিসা সহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামলাগুলোর ডেথ রেফারেন্স ও আপিল শুনানি করতে গঠন করা হয়েছে বিশেষ টিম। মামলাগুলো ডেথ রেফারেন্স ও আপিল শুনানি বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেলের অফিস শুক্রবার এবং শনিবারের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে যেন কোনো কারণে কোনো মামলার শুনানির ক্ষেত্রে কোনো বিলম্ব না ঘটে। কোনো মামলায় আমাদের পক্ষ থেকে মুলতবি চাওয়া হবে না। যারা এই জাতীয় মামলার শুনানিতে অভিজ্ঞ তাদেরকে দিয়ে স্পেশাল টিম করে দেওয়া হয়েছে, আইনজীবীদের প্যানেল তৈরি করে দিয়েছি। এখানে বলা ভালো যে আমি নিজেই এই মামলাগুলোই আর্গুমেন্ট করব।
এ সময় তিনি আরও জানান, রামিসা হত্যাকাণ্ড মামলার পেপার বুক দ্রুত প্রস্তুত করতে কাজ চলছে। আগামী রবিবারই হতে পারে এই মামলার শুনানি। আমরা আশা করছি হয়তো যে দ্রুত পেপার বুক সম্পন্ন হয়ে যাবে। দ্রুত পেপার বুক সম্পন্ন হয়ে গেলে আমরা প্রত্যাশা করতে পারি হয়তো যে রবিবারে এই তালিকার মধ্যে এই মামলাটিও আসতে পারে। এছাড়া অন্যান্য এই জাতীয় যে মামলা আছে সে মামলাগুলো যেভাবে আসবে সেগুলো আমরা শুনানি করব। এ সময় অ্যাটর্নি জেনারেল আরও বলেন, রামিসা হত্যাকাণ্ড মামলার বিচার দ্রুততার সাথে হলেও ন্যায় বিচার নিশ্চিতের ক্ষেত্রে কোনো ব্যত্যয় হয়নি। দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। পরবর্তী প্রসঙ্গ, বুধবারও জামালপুর সীমান্ত দিয়ে একজনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, আর এ নিয়ে গত এক সপ্তাহে শতাধিক পুশিনের চেষ্টা হলো সেখানে। তবে বিজিবি এবং এলাকাবাসী বিএসএফ এর সেই চেষ্টা ব্যর্থ করে দেয়। এদিকে সীমান্ত উত্তেজনার মধ্যেই জেলার দেওয়ানগঞ্জের রহিমপুর পরিদর্শন করেছেন ৩৫ বিজিবির অধিনায়ক। এ সময় তিনি বিজিবিকে সহযোগিতার জন্য স্থানীয়দের ধন্যবাদও জানিয়েছেন। আনসারি সুমনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। গেল এক সপ্তাহ ধরে পুশিনের ঘটনায় উত্তেজনা চলছে জামালপুরের বিভিন্ন সীমান্তে। বুধবারও বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের রামরামপুর সীমান্ত দিয়ে একজনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু এলাকাবাসী ও বিজিবির সহায়তায় তা ব্যর্থ হয়। সীমান্তবাসীর একের পর এক এমন তৎপরতায় কৃতজ্ঞতা জানাতে বুধবার দেওয়ানগঞ্জের রহিমপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান। আপনারা সকাল থেকে আমাদের সাথে ছিলেন, আমরা খুব খুশি, ফাইন। বাট মনে রাখতে হবে যে আমাদের সবারই কিন্তু কাজের একটা সীমারেখা থাকে, ঠিক না? সীমান্তে আসতে পারে কারা? শুধুমাত্র বিজিবি আসতে পারে, বিজিবি ছাড়া কেউ কিন্তু আসতে পারে না। এখন আপনারা আসছেন, আমাদের সাথে ছিলেন, খুব খুশি হয়েছি আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জেলার ১৫টি বিওপির প্রায় ৭২ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি শূন্যরেখা থেকে দূরে থাকতে মাইকিং করা হচ্ছে। ভারত একজন লোককে ঠেলে দিয়েছিল বাংলাদেশের সীমানায়, বিজিবি এবং এলাকাবাসী তা প্রতিহত করেছে। এখনো সীমানায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে বর্ডার দিয়ে আমাদের ক্রস দিয়ে ভারতের নাগরিক পাঠাই দিছে, আমরা অনেক দিন হাতে আমাদের ঘুম নাই, আমাদের কোনো শান্তি নাই। আমরা বিটিআরের পক্ষে আমরা ২৪ ঘন্টা আছি। সরকার যাতে এই বিষয়ে পদক্ষেপ নেয়, কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে সরকার যাতে আমাদের দেশের অভ্যন্তরে কোনো দুষ্কৃতিকারীকে আমাদের দেশের ভিতরে ঢুকাইতে না দেয়। বিজিবি বলছে, সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বনশ্রী হালদার, ৭১।